আসসালামু আলাইকুম। আমি সুমন, লানুইদ সুমনের সাথে আজকের আমাদের প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের শেষ ক্লাস, বেসিকের শেষ ক্লাস। প্রথম রোজা থেকে শুরু করে আজকের 13তম রোজা পর্যন্ত যে কয়টা টপিকস 2024 সালে সংক্ষিপ্ত সিলেবাস আছে তার শেষ ক্লাস। কিন্তু তার মধ্যে থেকে ব্যাংক সমন্বয় বিবরণী এই জন্য করিনি, 80% স্টুডেন্ট মূলত ব্যাংক সমন্বয় বিবরণী বোঝে না। এই জন্য আর ওটা নিয়ে আসলে ওইটা আমারই, বিশেষ করে আমার যত স্টুডেন্ট আছে সবাই তো আসলে ব্যাংক কলোনি বিবরণী দিতে চায় না। তাই আসলে আমি মনে করি যে আসলে সবাইটাই মনে করে, আমি 80% না 99% স্টুডেন্ট ব্যাংক সমন্বয় বিবরণী দিতে চায় না। তারা সংখ্যা তারা আমরা হচ্ছে লেকচারার আমি দিয়ে নেই। ব্যাংক সমন্বয় বিবরণী বাদে যত টপিকস আছে আজকে তার শেষ ক্লাস, আমাদের বেসিক শেষ ক্লাস হবে প্রথম পত্রের। কালকে থেকে শুরু হবে দ্বিতীয় পত্রে। অনেক স্টুডেন্ট মূলত দ্বিতীয় পত্রে অনেকে ভয় পায়। আমি গ্যারান্টি দিচ্ছি যে দ্বিতীয় পত্রের ক্লাসগুলো অবশ্যই, কারণ প্রথম পত্র এবং 9, 10 সেম, খালি শুধু কার্যপত্রের এক্সট্রা ছিল। যত টপিক শিখেছি কার্যপত্র এবং দৃশ্যমান অদৃশ্যমান, তাছাড়া হিসাব সমীকরণ, 2 ঘোড়া 3 ঘোড়া, খুচরা, খুচরাটা আবার হচ্ছে 9, 10 ছিল না যেটা, তাহলে হচ্ছে তারপরে আপনার হচ্ছে রেয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী, যেমন আর্থিক অবস্থার বিবরণীটা যেটা হিসাব আর্থিক অবস্থার বিবরণী নবম এবং দশমতে যে যা শিখছি এ টু জেড প্রথম পত্রের সেম এক জিনিস। দ্বিতীয় পত্রে খালি শুধু একটা পার্ট বেশি, রক্ষিত আয় বিবরণী। তাই আজকে আমাদের প্রথম 13তম রোজা হচ্ছে 13 দিনে আমাদের প্রথম পত্রের হচ্ছে 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাসের বেসিক শেষ। এবং আজকে শিখবো আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী বেসিক। সেই ক্লাস 9 থেকে শুরু করে আজও পর্যন্ত আর্থিক অবস্থার বিবরণী আমাদের আসলে আয়ত্তেই আসে না, এবং পারিও না বললে চলে। হয়তোবা 100-র মধ্যে 30% স্টুডেন্ট পারে, 70% স্টুডেন্ট পারি না। তারপরে হচ্ছে আমরা এই বছর যারা পরীক্ষার্থী তারা তো আর্থিক অবস্থার বিবরণী 9-10 অনেকেই শিখে নেই, কারণ তখন সংক্ষিপ্ত সিলেবাস ছিল, যে কোনো 7টা সৃজনশীল অ্যান্সার দিতে হবে, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী বাদে। তার মানে আর্থিক অবস্থার বিবরণীর কাছে অনেক স্টুডেন্ট, 90% স্টুডেন্ট যায় নাই। এবং আজকে আমরা একটা গল্পের মাধ্যমে মূলত আর্থিক অবস্থার বিবরণীটা শিখবো। ধরেন আমি একজন মুদি দোকানদার, এই গল্পের মনুষ্য সহকারে শুনবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন আর্থিক অবস্থা বিবরণী একটা পার্ট অটোমেটিক হয়ে যাবে, যেটা 9-10 সারা যদি শিখায় থাকে, না শিট দিয়ে দেয় না মুখস্থ শিখায়। দেখেন আমি একটা গল্প বলার চেষ্টা করি। মনে করেন আমি একজন মুদি দোকানদার। এই মুদি দোকানদারের বছর শেষে মুদি দোকানে প্রত্যেকটা পণ্য ভাই কিন্তু শেষ হয় না, কিছু পণ্য থেকে যায়। যা থেকে যায় অবিকৃত পণ্য, অ্যাকাউন্টিং এর ভাষায় সেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য। তার মানে একটা জিনিস কি পেলাম ভাই? সমাপনী মজুত পণ্য পাইলাম। মনে রাখার চেষ্টা করি গল্পটা, যা বিক্রি করতে পারি না অবিকৃত পণ্য সেটি সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য আমরা অবশ্যই পরবর্তী ওই দিন রাত্রে ফেলাই দিই না, অবশ্যই রেখে দিই। এই পণ্যটা আবার পরবর্তী বছরে আবার যখন নিয়ে আসবো এটা হয়ে যাবে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে ধরেন প্রারম্ভিক মজুত পণ্য আপনার দোকানে আছে, প্রারম্ভিক মজুত পণ্য দোকানে রেখে চলে যান আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে এট ফার্স্ট আপনি পণ্য কিনলেন, ওখানে আপনি প্রথম কি লিখলেন? প্রারম্ভিক মজুত পণ্য। পরে পণ্য কিনলেন মানে ক্রয় করলেন। কেনার পরে বস্তায় যখন ঢুকাইতেছিলেন দেখলেন একটা পণ্য ছেঁড়া, ওখানে ফেরত দিবেন, তার মানে ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিলেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছেন, তার মানে কিছু টাকা কম নিবে, ওইটার নাম হচ্ছে কারবারি বাট্টা। তাহলে প্রথম দোকানে ছিল কি? প্রারম্ভিক মজুত পণ্য। আমি যখন বলতেছি আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন, বলার মনে মনে বলার ট্রাই করবেন, দেখবেন হয়ে গেছে। প্রথম প্রারম্ভিক মজুত পণ্য ছিল, পরে ইন্ডিয়াতে যে পণ্য কিনলাম, কেনার পর দেখলাম একটা পণ্য ছেঁড়া, ওটা ফেরত দিয়ে দিলাম। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছিলাম, কিছু টাকা কম নিয়েছিল ক্রয় বাট্টা, ওই পণ্য কি মাথায় করে আনবো না? কি করবো? কুলি মজুরি দিয়ে পরিবহন উঠাবো। তার মানে কুলি মজুরি দিলাম, আবার পরিবহন খরচ দিলাম। পরিবহনটা উঠলো জাহাজে, ওখানে আমরা জাহাজ ভাড়া দিলাম। জাহাজটা ঠেকলো বাংলাদেশের বন্দরে, বন্দর বিভাগের লোক বললো বিদেশি পণ্য বাংলাদেশে বিক্রি করতে আমাদের আমদানি শুল্ক দেওয়া লাগবে, এখানে আমদানি শুল্ক দিলাম। তাহলে দেখেন প্রথম ছিল প্রারম্ভিক মজুত পণ্য, পরে কি করছিলাম? আপনার গল্পটা খালি স্টেপ বাই স্টেপ মনে রাখবে, অটোমেটিক হয়ে গেছে। তাহলে মজুত পণ্য ছিল, পরে কড়াই ছিল, পরে ফেরত ছিল, পরে বাট্টা ছিল, কুলি মজুরি দিয়ে পরিবহন দিলাম। তাহলে কুলি মজুরি আছে, পরিবহন আছে, পরিবহন উঠলো জাহাজে। অনেক সময় জলযান ভাড়া লেখা থাকতে পারে, জাহাজ ভাড়া দিলাম। জাহাজটা ঠেকলো বাংলাদেশের বন্দরে, বন্দর বিভাগের লোক বললো বিদেশি পণ্য বাংলাদেশে বিক্রি করতে আমাদের আমদানি শুল্ক দেওয়া লাগবে, এখানে আমদানি শুল্ক দিলাম। এবং আমাদের গাড়িটা যখন রাস্তায় উঠতেছিল, শুল্ক বিভাগের লোক বললো এই পণ্য খালাস করতে হলে আমাদের ডক চার্জ দেওয়া লাগবে, ওখানে ডক চার্জ দিলাম। এবং রাত্রের পণ্যটা যদি বাদ দেই, সমাপনী মজুত পণ্য, ওইটা আমাদের বিকৃত পণ্যের ব্যয় হয়ে যাবে। তার মানে কি, বিকৃত পণ্যের ব্যয়, একটা পণ্য বিক্রয় করার আগে যত দলে খরচ করে থাকি সবগুলোর নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়।
তার মানে দেখেন এই বিক্রিত পণ্যের ব্যয়টা খালি শুধু একটা গল্পটা মনে রাখলে হয়ে যাচ্ছে, আপনি স্টেপ বাই স্টেপ আগান, অটোমেটিক দেখেন। আমি কিন্তু ঢাকা থেকে পণ্য যদি সাভারে কিনতাম আমার ডট চার্জ দিতে হতো না, আমার জনগণ ভাড়া দিতে হতো না। তার মানে আমি একটা দেশ থেকে অন্য দেশে যখন গেছি একটু যে সব তথ্যগুলো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে চলে আসছে। অনেক সময় এই হচ্ছে এখন যেটা বলি, তাহলে এখন আমরা গল্পটা তো আয়ত্ত নাম, এখন আমরা চলে আসি আর্থিক অবস্থার বিরুদ্ধে। মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এক ধাপ বিশিষ্ট আর হচ্ছে বহু ধাপ বিশিষ্ট। এক ধাপ বিশিষ্ট মধ্যে দুটি পার্ট, একটা বিশ্বদায় বিবরণী, একটা আর্থিক অবস্থার বিবরণী। দুটি পার্ট, দুটি উত্তর। বিশ্বদায় বিবরণীর মধ্যে নিকলাভ হবে কার্যপত্রের সংক্ষিপ্ত রূপকে আমরা বিশ্বদায় বিবরণী বা আপনার এক ধাপ বলতে পারি। কার্যপত্রের মধ্যে যেমন কোনো মোট মুনাফা হয় না, নিট লাভ হবে না নিট ক্ষতি হবে, সেম তারপরে আমরা বলতে পারি এক ধাপের মধ্যে পার্ট কয়টা, দুইটা, উত্তর কয়টা, দুইটা, একটা বিশ্বদায় বিবরণী, একটা আর্থিক অবস্থা বিবরণী। বহু ধাপের মধ্যে পার্ট দুইটা কিন্তু উত্তর তিনটা। কিভাবে? বিশ্বদায় বিবরণীর মধ্যে দুইটা উত্তর আসবে, একটা মোট লাভ, একটা নিট লাভ। তার মানে বিশ্বদায় বিবরণী পার্ট দুইটা হলো, আর উত্তর আর আর্থিক অবস্থার বিবরণী। এখন এই গল্পের আলোকে আমরা একটা বিশ্বদায় বিবরণী করার চেষ্টা করি। এখন বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার আগে আমরা কি করবো? বিক্রয় লিখবো। কি ভাই? এই অবশ্যই স্টেটমেন্টটা উঠায় আপনার একটা অঙ্ক করার চেষ্টা করবেন, দেখুন হয়ে গেছে। প্রথম বিক্রয়, আরসি কেন লিখছি? রেয়া মিলের ক্রেডিট পাশে থাকবে বিক্রয়ের টাকাটা, মাইনাস ফেরত। অনেক সময় অঙ্কের হচ্ছে কোশ্চেনে বই বেরোতে লেখা থাকে, আনতে বেরোতে লেখা, আমরা সেই ফেরতটা বুঝি না। বিক্রয় থেকে কি করবো? বুঝি না বুঝি, বিক্রয় থেকে 100% আরডি মানে ডেবিট পাশে ফেরতটা বাদ দিব। মাইনাস কার ব্যাপারটা অনেক স্টুডেন্ট বলতে পারে আমরা পারি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি জানি আপনারা পারেন, এই কারণে আমাদের বেসিক শিখাইতেছি, তাই আমরা বেসিক শেখানোর চেষ্টা করতেছি। বাট্টা, এই বাট্টাটা শুধু বাট্টা লেখা থাকলে হবে না, নয় লেখা থাকতে হবে বিক্রয় বাট্টা, নয় ব্যবসায়িক বাট্টা, নয় কারবারি বাট্টা। এই টাকাটা থাকতে হবে ডেবিট পাশে। প্লাস অলিখিত বিক্রয়, এস বলতে সমন্বয়কে বোঝাইছি। যদি সম্পূর্ণটা যদি কখনো সম্পূর্ণটা করি তাহলে নিট বিক্রয়। নিট বিক্রয় ক নম্বর আসতে পারে? তাহলে নিট বিক্রয় চাইলে আমি এটুক দিয়ে দিব। নিট বিক্রয় পরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, এখন গল্পে চলে আসবে। প্রথম মজুত পণ্য, পরে পণ্য কিনছি, করায় পরে ফেরত, পরে বাট্টা। এই চারটা আসছে সমন্বয় থেকে। অলিখিত বিক্রয় এস, বিনামূল্যে পণ্য বিতরণ এস, পণ্য উত্তোলন এস, আগুনে বিনষ্ট পণ্য এস। পরে এখন গল্প চলেছে মজুরি দিয়ে পরিবহন রয়েছে। পরিবহনের তিনটা নাম থাকতে পারে, পরিবহন, কড়াই পরিবহন, আন্তঃপরিবহন। পরিবহনটা উঠানোর পর আমি জাহাজ ভাড়া দিচ্ছি, জাহাজটা আমদানি শুল্ক, পরে ডক চার্জ, আর মাইনাস সমাপনী মজুত পণ্য। টোটাল গল্পটা হচ্ছে তো আপনার মোট লাভ। এখন যদি আপনাকে কখনো মোট লাভ বা মুনাফা করতে বলে তাহলে এইটুক করবেন। যদি কখনো নিট বিক্রয় করতে বলে শুধু এটুকু করবেন। যদি বিক্রিত পণ্য ব্যয় করতে বলে তাহলে প্রাণ দিক থেকে শুরু করে সমাপনী মজুত পণ্য। তো যদি কখনো নিট করায় বলে তাহলে করাই থেকে শুরু করে আপনাদের এই পর্যন্ত। তাহলে এখানের মধ্যে চারটা কোশ্চেন আপনি পাবেন। যদি নিট বিক্রয় এইটুক, বিক্রিত পণ্য ব্যয় প্রাণ দিক থেকে শুরু করে এটা, যদি কখনো মোট লাভ বলে সম্পূর্ণটা, আর নিট করাই তাহলে করাই থেকে শুরু করে আগুনে বিনষ্ট পণ্য পর্যন্ত। এই আপনার বিষয়ের দুইটা বিষয়ের মধ্যে দুইটা উত্তরের মধ্যে একটা উত্তর সেটা মোট লাভ। এই মোট লাভটা আমি এখানে আবার নিয়ে এসেছি, ধরেন মোট লাভ। এখন আমরা অনেক সময় স্টুডেন্টরা পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় মুখস্থ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আমরা পরিচালন ব্যয় অপরিচালন মুখস্থ করবো, টেকনিকে শিখবো কিভাবে পরিচালন ব্যয় মোট লাভের সাথে আয়কে দুই ভাগে ভাগ করেছে, পরিচালন আর অপরিচালন। 9-10 বলতে পরিচালন অপরিচালন নাই, আয় বলতে অন্য নয় বোঝাইছে। তাহলে আপনি যদি 9-10 এর মধ্যে করেন কি করবেন? পরিচালনা অপরিচালন লিখবেন না। ক্রেডিট, আয় বলতে টাকাটা ক্রেডিট পাশে থাকবে, ভুলো ডেবিট পাশে আসবেন না। যদি পরিচালনা অপরিচালন লিখতে চান তাহলে ক্রেডিট পাশে তিনটা আয় থাকবে, বাট্টা, কমিশন, চালানি, কারণে মুনাফা। এই তিনটা হলো আয়, হলো পরিচালন। এই তিনটা ব্যতীত যত ক্রেডিট পাশে থাকবে সেগুলো নামে অপরিচালন। এখন যেমন বিনিয়োগটা থাকে ডেবিট, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট। লোক নিস্তায়ী মানে সুদের ব্যাপারটা সবসময় তার বিপরীত হবে। যেমন উত্তোলনটা ডেবিট হয়ে যাবে, তাহলে উত্তোলন সুদ ক্রেডিট। আর ক্রেডিট বলতে আমরা পরিচালনা আয়কে বুঝাইছি আর অপরিচালনা আয়কে বুঝাইছি। তাই পরিচালন যদি এই তিনটা হয়, বাকি যত ক্রেডিট থাকবে সেটা অপরিচালন আয়। আর যদি পরিচালনা অপরিচালন লিখতে না মন চায়, এই দুইটা আয়কে আপনি একবারে অন্য নয় দিয়ে দিবেন, তাহলে আপনার পরিচালন অপরিচালন লেখার দরকার নেই। বিনিয়োগের সুদ, লগ্নি সুদ, স্থায়ী আমানতের সুদ, তাহলে হচ্ছে আপনার ব্যাংক জমা সুদ, উপভাড়া, শিক্ষানবিশ সালামি। এইটা হচ্ছে আপনার অপরিচালন আয়। এই অপরিচালন আয়, এই তিনটা ব্যতীত বাকিগুলো অপরিচালন আয়। পরে কি? এখন পরিচালন ব্যয়টা কিন্তু আমি লিখিনি ভাই, পরিচালন ব্যয়টা হাজার হাজার মনে না থাকাটাই স্বাভাবিক। আপনি মনে রাখবেন ব্যয় বলতে ডেবিট, কিন্তু ব্যয়টা আপনি এই অপরিচালন এই কটা মনে রাখলেই পরিচালন গুলো মনে আপনার অটোমেটিক হবে। যেমন ঋণের সুদ, ব্যাংক জমাতির সুদ, মূলধনের সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা পরিচালনের মধ্যে দিলে হয়, অপরিচালনের মধ্যে দিলে হয়। চুরি বা বিক্রয়জনিত ক্ষতি, আগুনে বিনষ্ট পণ্য। দেখেন বিনিয়োগ যেমন ডেবিট ছিল, সুদের ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে। ঋণটা ক্রেডিট হয়, ঋণ সুদ ডেবিট। ব্যাংক জমা ক্রেডিট হয়, ব্যাংক জমা সুদ হচ্ছে ডেবিট। মূলধনটা ক্রেডিট হয়, এটা ডেবিট। তার মানে সুদের ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হচ্ছে। এখন দেখেন আমার স্টুডেন্টকে আমি কিভাবে করাই।
কিভাবে আপনারা একটা অঙ্কের ভিতর থেকে টেকনিক ফলো করবেন, এই যত কথা আছে এই কথাগুলোকে আপনি এক মনে করবেন। কি মনে করবেন? এক। দায় সম্পত্তি আপনি 3 মনে করবেন, দায় সম্পত্তি 3, আর বাকি সবগুলো 2। এখন আমি যদি বলি যে দালান কোটা, আপনি কত বলবেন? দায় সম্পত্তির মধ্যে পড়ছে 3 বলবেন। আমি যদি বলি বেতন, বেতনকে আমি এটুকুর মধ্যে লিখছি না, লিখি নেই। দায় সম্পত্তির মধ্যে যায় না, তার মানে অবশ্যই এটা 2। এখন বেতনটা পরিচালন না অপরিচালন, বেতনের টাকা আছে ডেবিট পাশে, এখন ডেবিট পাশে থাকাই মানে পরিচালন ব্যয় হবে না অপরিচালন ব্যয় হবে? মনে দেখেন অপরিচালন ব্যয়ের মধ্যে বেতন আছে নাই, তাহলে পরিচালন। বীমা একে যাচ্ছে না, একে বীমা লেখে নেই, 3ও যাচ্ছে না, তার মানে আপনার পরিচালন না অপরিচালন। এখন ভাববেন বীমা কি অপরিচালনের মধ্যে আছে? না, মানে এটা পরিচালন। তার মানে আপনি মোট লাভকে 1 মনে করবেন, নিট লাভকে 2 মনে করবেন, দায় সম্পত্তি মনে করে আপনি 3 মনে করবেন। একটা অঙ্কের ভিতর থেকে 1 2 3 আকারে বের করবেন, যত টপিকস আছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। মানে অঙ্কের মধ্যে আপনি পেন্সিল দিয়ে লিখেন, কোশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে লিখে নেবেন 1 2 3। 1 2 3 মানে কি? যখন আপনাকে 1 বলা হবে আপনি 1 নিয়ে ভাববেন, অন্য কোনো কিছু খোঁজার দরকার নাই। যখন আপনাকে নিট লাভ করতে বলবে তখন 2 নিয়ে খুঁজবেন, কারণ ওই অঙ্কের মধ্যে যতগুলো 2 আছে। আর 3 মানে দায় সম্পত্তি। এবং একটা সমন্বয় কমপক্ষে 2 জায়গা যাবে, যেটা একে যাবে ওইটা ব্যতীত বাকি সবগুলো 2। মনে করেন যে মজুরি বকে আছে, তাহলে মজুরি কি ভাই একে যায় না 2 যায়? তাহলে মজুরি একে যায়, তাহলে লাগবে 1 + 3, একে মজুরির সাথে যোগ করব আর 3-এ দায় হবে। লেখা আছে বেতন বকে আছে, বেতন কি একে যায় না, তার মানে কি 2 + 3 মানে 3-এ যাবে সবগুলোই। তার মানে সমন্বয়গুলো আপনি এইভাবে চিন্তা করবেন, মানে প্রথম থেকে আপনি একবারে একটা অঙ্ক দেখার পর থেকে A to Z প্রথম থেকে শুরু করবেন। মনে করেন লেখা আছে আসবাবপত্র, লিখবেন 3। লেখা আছে বেতন, মনে করেন একে যায় না, তার মানে 2। মনে করেন লেখা আছে আপনার বীমা, মনে করবেন 2। যদি লেখা আছে জাহাজ ভাড়া, মনে করবেন 1। তার মানে কি আপনি একটা কোশ্চেনের ভিতর থেকে 1 2 3 আকারে আগে দাগাবেন। এখন সমন্বয়গুলো কি করবেন? যে সমন্বয়টা একে যায় ওইটা ব্যতীত বাকি সবগুলো 2 যাবে। তার মানে মজুরি বকে আছে, তার মজুরি একে যায় 1 + 3। যেমন বেতন একে যায় না, তার মানে 2 + 3, মানে সমন্বয়ের ব্যাপারটা একে না গেলেই 2 + 3। আপনি এইভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আমি ঈদের পরে আমার স্টুডেন্টদের হচ্ছে আপনার একটা সাজেশন তৈরি করব সংক্ষিপ্ত সিলেবাসের অনুপাতে। সেই সাজেশন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আমার স্টুডেন্টকে আমি একটা করে 8 থেকে 10 বিভিন্ন করব। সেই সময় যদি ভিডিও করতে পারি, প্রত্যেকটা ভিডিওর লেকচার আপনাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন কিভাবে মূলত 1 2 3 আকারে দাগিয়ে কিভাবে 3টা পার্টের 3টা উত্তর কিভাবে বের করতে হয়। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।